আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা, ভেঙেছে ফেরির মাস্তুল, তদন্তের নির্দেশ সেতু মন্ত্রীর। একাত্তরে পরাজিত শক্তির বংশধররা এখনো তৎপর, আন্তর্জাতিক শক্তি মদদ দিচ্ছে অভিযোগ প্রধানমন্ত্রীর। সাবেক মার্কিন রাষ্ট্রদূতের প্রোটোকল কর্মকর্তা জুলহাস ও তার বন্ধুকে হত্যার দায়ে ৬ জঙ্গির ফাঁসি, ২ জন খালাস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত নায়িকা পরিমণির জামিন মঞ্জুর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। এবার পদ্মা সেতুর ওপরের দিকে ধাক্কা দিলেও ফেরি। বাংলাবাজার ঘাট থেকে পাটুরিয়া যাওয়ার পথে পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা লেগে ভেঙে যায় ফেরির মাস্তুল। পরে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বারবার পদ্মা সেতুতে ধাক্কা দেয়াকে ষড়যন্ত্র বলে মনে করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মঙ্গলবার সকাল 7:30টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে পাটুরিয়া যাচ্ছিল ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, কিন্তু পদ্মা সেতু পার হবার সময় 2 ও 3 নম্বর পিলারের মাঝখানে 1B স্প্যানে ধাক্কা লাগে। এতে মাস্তুল বা ফ্ল্যাগ স্ট্যান্ড ভেঙে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পানি ও সেতুর যে উচ্চতা, তাতে ধাক্কা লাগাকে অস্বাভাবিক বলে মনে করছেন তিনি। পানির লেভেল থেকে স্প্যানের উচ্চতা 18.8 করা হয়। এই 18.8 মিটার ধরা হয়েছে। পানির লেভেল যখন সর্বোচ্চ 7.5 মিটার হবে। বর্তমানে পানির লেভেল 6 মিটার। অবশ্য এই ধরনের আঘাতে এই সেতু যেভাবে নির্মাণ করা হয়েছে, যে ডিজাইনের সেতু, তাতে সেতুর কোনো ক্ষতি হওয়ার কারণ নেই। তারপরে এখানে সমস্যাটা দেখতে হবে, এর মধ্যে কোনো প্রকার অন্তর্ঘাত হয়েছে কিনা। আগামী 50 বছর নদীতে পানির সর্বোচ্চ উচ্চতা ধরে তৈরি করা হয়েছে পদ্মা সেতু, অথচ এখনই ফেরির ধাক্কা লাগলো। এর আগেও 4 বার পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে, বাধ্য হয়ে বন্ধ করা হয় ফেরি চলাচল। এসবের পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে সন্দেহ করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এই ধরনের ধাক্কা দিয়ে পদ্মা সেতুর কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের মনের। মনে করেন যে আজকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেই অনেকেই বলছে যে নৌ পরিবহন মন্ত্রণালয় বিশ্বাসঘাতকতার জায়গায় চলে গেছে। আজকের ঘটনাটার মধ্যে আমি গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছি। কারণ এত সকালবেলা এই ঘটনা, এই দৃশ্য আমরা দেখলাম, এই জাহাজ গেল, এবং এই সংবাদগুলো কেন আসতেছে, এটারও একটা তদন্ত হওয়া দরকার, যদি এটার মধ্যে কোনো ফেক ইয়ে থাকে। আগের ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এগুলা জনসমক্ষে আনা দরকার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। যখন সে একাত্তরে পরাজিত শক্তির বংশধররা এখন আন্তর্জাতিক শক্তির মদদে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আপেল মাহমুদের রিপোর্ট। নিরাপত্তা পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। শোকের মাসের শেষ দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের সম্পৃক্ততা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের বিরুদ্ধে পরাজিত শক্তির চক্রান্ত সম্পর্কেও সতর্ক করেন তিনি। জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই। এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না। পরাজিত শক্তি এবং যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদেরও ছেলে পেলে বা দোসর যারা বংশধর, তারা কিন্তু এখনও বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এবং এরা মদত পায়
যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল তাদের কিছু কিছু এদেরকে মদত দিয়ে থাকে। যে ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়ে ছাত্র সমাজকে ধ্বংসের ষড়যন্ত্র করে বিএনপি। বিপথে পা না বাড়িয়ে দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগকে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার পরামর্শ দেন তিনি। আমাদের পায়ে পায়ে শত্রু আছে, পদে পদে বাধা আছে, আমাদের চলার পথ মসৃণ না, কণ্টকাকীর্ণ। আমাদের চড়াই উতরাই পার হয়ে গিয়ে যেতে হবে। এ ধরনের বাধাবিঘ্ন আসতে থাকবে, কিন্তু সৎ পথে থাকলে, সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আদর্শ নিয়ে যদি চলা যায়, সাফল্য অর্জন করা এটা কিন্তু অবশ্যম্ভাবী, এটা হবেই। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যাওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জিয়াউর রহমান যে প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না তা তিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের শোক দিবসের আলোচনায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কাজে কয়েকজন বিচারপতির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বলেও এ সময় মন্তব্য করেন আইনমন্ত্রী। হুমায়ুন চিশতির রিপোর্ট। শোক দিবসের আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। প্রকৃত মুক্তিযোদ্ধা হলে জিয়াউর রহমান ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত না করে বাতিল করতেন ও বঙ্গবন্ধু হত্যার বিচার করতেন। এরশাদ ও খালেদা জিয়াও খুনিদের পুরস্কৃত করেছেন বলে মন্তব্য করেন আইনমন্ত্রী। জিয়াউর রহমানের একটা কলমের খোঁচায় যেরকম ইন্ডেমনিটি অর্ডিন্যান্স সংসদে পাশ হয়েছে, ঠিক তেমনি ভাবে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স কিন্তু বাতিল করা যেত। তিনি বাতিল করেছিলেন, করেন নাই। উনি যখন ক্ষমতা নেন তারপরে বঙ্গবন্ধু হত্যার বিচারটা করতে ওনার অসুবিধা কি ছিল? উনি যদি ওই হত্যার সাথে জড়িত না হন তাহলে কেন উনি খুনিদেরকে বাংলাদেশ মিশনে চাকরি দিলেন? আর উনি যদি প্রকৃত মুক্তিযোদ্ধা হন, রাস্তাঘাটে কি লোক ছিল না, শুধু রাজাকার ছিল? শাহজিবুর রহমানকে ওনার প্রধানমন্ত্রী বানাতে হলো কেন? বঙ্গবন্ধু হত্যা মামলায় উচ্চ আদালতে কয়েকজন বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আইনমন্ত্রী। একই কথা বলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। সুপ্রিম কোর্টের ৭ জন বিচারপতি এই মামলাটা শোনার বার ৭ বার আলাদা আলাদাভাবে ওনারা বিব্রত হইলেন। আমি লজ্জার সঙ্গে কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ সেই সুপ্রিম কোর্টের আমিও একসময় পার্ট অ্যান্ড পার্সেল ছিলাম। 15 আগস্টের ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। চন্দ্রিমা উদ্যানের জিয়াউর রহমানের লাশ থাকবে কি থাকবে না সরকার সে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন লাশের রাজনীতি নিয়ে ব্যস্ত। রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগের শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এ সময় প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে বিএনপিকে আহ্বান জানান ওবায়দুল কাদের। আমি ফখরুল সাহেবের কাছে গত 2 বছর ধরে বারবার একটা প্রশ্ন করছি, চট্টগ্রামের সাকির হাউস থেকে রাঙ্গুনিয়া হয়ে যে লাশ ঢাকা এলো, একটা ছবি আমাদের দেখা, সে লাশের ছবি কোথায়? জিয়াউর রহমানের লাশ, সেখানে তার কবর আছে। এ কবর থাকবে কি থাকবে না এ নিয়ে সরকারের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে জিয়াউর রহমানের লাশ দেখেছিলেন কিনা সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানী উত্তরায় জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির আলোচনা সভায় তিনি বলেন, মিথ্যা কথা বলে চন্দ্রিমা উদ্যানের জিয়াউর রহমানের লাশের অস্তিত্বে প্রমাণে উঠে পড়ে লেগেছে বিএনপি নেতারা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ আছে এটি প্রমাণ করার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। মির্জা ফখরুল আলমগীর সাহেবকে বলবো যে আপনি কি সেই সময় দেখেছিলেন বিএনপি সহ যে সমস্ত দল প্রতিদিন আমাদের সমালোচনা করেন তাদেরকে জনগণের পাশে থাকতে দেখা যাচ্ছে না।
প্রথম দফা করোনার সময় কিছু ফটো সেশনে তাদেরকে দেখা যেত, আর দ্বিতীয় দফা করোনার সময় ফটো সেশনেও অনুপস্থিত। চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানো পরিকল্পনা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, জাতীয় নেতাদের নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি না করে প্রাপ্যতা অনুযায়ী তাদের সম্মান দেওয়া উচিত। একই স্থানে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ গুণী ব্যক্তিদের সম্মান দিতে জানে না। জিয়াউর রহমানকে হেয় করতে গিয়ে তারা সমগ্র মুক্তিযোদ্ধাদের অপমান করছে। বঙ্গবন্ধুকে অসম্মান করবেন না, জিয়াউর রহমানকে যেখানে আছে শান্তিতে থাকতে দেন, এই পাগলামি করেন না। লুইখানে একটা ছোট একটা জায়গার 10-11 জায়গার একটাই করেছে, তার ইটাতে লুইখান কি বলেছিল মেট্রো রেল যাবে? 15ই আগস্ট করলো কারা? তাদেরকে পরিবার পরিজন সহ হত্যা করলো আওয়ামী লীগের নেতৃবৃন্দের ষড়যন্ত্রের কারণে। রাষ্ট্রপতি হলেন খন্দকার মুশতাক আহমদ। খন্দকার মুশতাক ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর 5 বছর বেঁচে ছিলেন। আওয়ামী লীগের কোনো নেতাকে একটা ঢিল পর্যন্ত তার বাড়িতে আগামসি লেনে মারে নাই। তাদের সব টার্গেট খালি বিএনপি, সব টার্গেট খালি জিয়াউর রহমান। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূতের প্রোটোকল কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জিয়াউল হক জিয়া সহ 6 জঙ্গির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে 2 জনকে। ঢাকার সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এ রায় দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, সমকামীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করায় তাদের হত্যা করা হয়েছে। বিস্তারিত শফিউল আলম সূচনের রিপোর্টে। সকালে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে হাজির করা হয় জুলহাস তনয় হত্যা মামলার 4 আসামিকে। জোরদার করা হয় আদালতের নিরাপত্তা ব্যবস্থা। বেলা 12টার দিকে রায় ঘোষণা করেন বিচারক মুজিবুর রহমান। সংক্ষিপ্ত আদেশে আদালত বলেন, রাষ্ট্রপক্ষ সুস্পষ্টভাবে জুলহাস ও তনয় হত্যার অভিযোগ প্রমাণ করতে পেরেছে। অভিযুক্তরা তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তারা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। মামলার অন্য 2 আসামি সাব্বিরুল হক চৌধুরী ও মাওলানা জুনায়েদ আহমেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয় আদালত। সমকামিতা এদেশে নিষিদ্ধ, তারপর যদি কেউ করে থাকে তাকে আইনের আশ্রয় নিতে পারে কেউ, কিন্তু তাকে তো হত্যা করার অধিকার কেউ কেউ দেয়নি। এখানে তারা এই জঙ্গি সংগঠন, তারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অভিন্ন, এবং তারা চায় এই দেশটাকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অন্যদিকে আইন স্বাভাবিক যে দেশের প্রচলিত আইন আছে তারা আইনের তোয়াক্কা না করে এই ধরনের ঘটনা তারা ঘটছে। 6 জন আসামির বিরুদ্ধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যৌক্তিকভাবে দেওয়া হয়েছে। রায় শেষে আসামি পক্ষের আইনজীবীরা জানান, ন্যায় বিচার না পাওয়ায় উচ্চ আদালতে আপিল করবেন তারা। এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আমরা ন্যায় বিচার পাইনি, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে জুলহাস মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত নায়িকা পরিমণির জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস এ জামিন দেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। রিপোর্ট করছেন শারমিন রিহা। বনানী থানার মাদক মামলায় গ্রেফতার আলোচিত চিত্রনায়িকা পরিমণি 3 দফায় 7 দিনের রিমান্ড শেষে জেল খাটার পর অবশেষে জামিনে মুক্তি পেলেন। সবশেষ গত 19 আগস্ট পরিমণির জামিনের আবেদন নামঞ্জুর করে ঢাকার CMM আদালত। জামিন নামঞ্জুরের এই আদেশের বিরুদ্ধে গত 22 আগস্ট মহানগর দায়রা জজ আদালতে পরিমণির পক্ষে জামিন আবেদন করে তার আইনজীবী। মহানগর দায়রা জজ আদালতের বিচারক 13 সেপ্টেম্বর জামিন আবেদনের শুনানির দিন ঠিক করেন। দীর্ঘদিন পর জামিন শুনানির তারিখ দেয়ায় তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরিমণির আইনজীবীরা। গত 26 আগস্ট হাইকোর্ট 2 দিনের মধ্যে কেন জামিন শুনানির নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে 1 সেপ্টেম্বরের মধ্যে কারণ দর্শানোর রুল জারি করেন। উচ্চ আদালতের এই আদেশ পাওয়ার পর রুলের জবাব দেওয়ার একদিন আগেই জামিন শুনানির তারিখ পুনর্নির্ধারণ করেন বিচারিক আদালত। 18.5 লিটার মদ পাওয়া গেছে, তার কাছে LSD পাওয়া গেছে, তার কাছে আইস পাওয়া গেছে এবং মাদক সেবন করার জন্য তার কাছে পাইপ পাওয়া গেছে। যেহেতু সে একজন চিত্রনায়িকা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অনেক পরিচিতদের সাথে তার চুক্তি হয়েছে,
এই যে তার সিনেমাগুলিতে এগুলো কন্টিনিউ করতে হবে, এই জন্য তাকে এই গ্রাউন্ডেই আমি মনে করি যে এই গ্রাউন্ডেই তাকে জামিন দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করে বলেন, এর ফলে পরিমণির মুক্তিতে আর কোনো বাধা থাকলো না। তার শারীরিক অবস্থা ডিটোরেট করেছে তার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য, এবং এই মামলায় ইতিমধ্যে 26 দিন সে পুলিশ কাস্টডিতে এবং জেল হাজতে আছে। তাকে 3বার রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলার কোনো তথ্যগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখনো আসে নাই, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন। গত 4 আগস্ট পরিমণির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মদ। অবৈধভাবে বাসায় মাদক মজুত রাখার অভিযোগে বনানী থানায় মামলা করে র্যাব। এই মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে পরিমণির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফ ইমরানের 2 শিশু আপাতত 15 দিন গুলশানের একটি ভাড়া বাসায় তাদের সাথে থাকবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সার্বিক বিষয়ে তদারকি করবেন সমাজসেবা অধিদপ্তরের একজন উপপরিচালক। শিশু দুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবর্তে উন্নত হোটেলে রাখার বিষয়ে তাদের বাবা মায়ের মতামত নিয়ে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালত বলেন, আমরা চাই শিশুরা পারিবারিক পরিবেশে থাকুক। তাদের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার কথা বলে হাইকোর্ট। করোনায় ছুটিতে আসা প্রবাসীরা সময় মতো পাসপোর্ট পাচ্ছেন না। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ভোগান্তিতে পড়ছেন তারা। বেশ কিছু দেশে বাংলাদেশি পাসপোর্ট সেবা দেয়াই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জাতীয় পরিচয়পত্র, বয়স ও তথ্য লুকানোর কারণেই এমন জটিলতা বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। শারফুল আলমের রিপোর্ট। আবারও ভিড় বাড়ছে পাসপোর্ট অফিসে। লকডাউনে পরিবহন বন্ধ থাকায় তখন অনেকেই আসতে পারেননি। আবার পাসপোর্ট নবায়নের আবেদন করেও সময় মতো তা জমা দিতে পারেননি অনেকেই। লকডাউনের সময় আসতে পারি না, এখন আসছে। স্লট পেতে একটু সময় লাগে। অনলাইনে পাসপোর্ট ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় আবেদনপত্র জমা দিতে এবং বায়োমেট্রিক বিভাগে ভোগান্তি বাড়ছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে দেখলাম যে মাত্র 5 জন গেল সিরিয়ালের মধ্যে। আমরা ইমার্জেন্সি যারা দিচ্ছি তারাও একই লাইন, তো যারা এত টাকা বেশি দিচ্ছে তাদের জন্য একটা সেপারেট লাইন হওয়া আবশ্যক। করোনায় ছুটিতে আসা প্রবাসীরা বলছেন, মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন পাসপোর্ট পেতে হয়রানি বাড়ছে। অনেকের ভিসার মেয়াদও শেষ হচ্ছে। বয়সের ডিফারেন্স আছে, কিন্তু সেটাও দিতেছি, তারপরও তারা বলতেছে নামে ভুল, এটা নিয়ে আসো ওইটা নিয়ে, শুধু মানে ভুগন্তিছি। আজকে 4 মাস ধরে ঘুরতেছি, আমার আকামার মেয়াদ শেষ হয়ে যেতেছে। যারা তথ্য পরিবর্তন করতেছে অথবা যাদের এমআরপি এবং এনআইডি কার্ডের তথ্যের মধ্যে মিল নাই, শুধুমাত্র তাদেরই সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হলো তারা আগেই যেন এনআইডি কার্ডটা তার পূর্বে পাসপোর্টের মতো অথবা তার এডুকেশনাল সার্টিফিকেটের মতো করে নেয়। ঢাকার পাশাপাশি দেশের 72টি স্থান থেকে পাসপোর্ট সেবা দেওয়া হচ্ছে জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, এই সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা চলছে। একটা এজেন্সি আমরা খোলার চেষ্টা করতেছি। আমার লোকজন ওখান থেকে গিয়ে বায়োমেট্রিক সংগ্রহ করবে, আপনার ফর্ম ফিল আপ করবে এবং এটা অথরাইজ হতে হবে। আমরা ফি নির্ধারণ করে দিব, অর্থাৎ আপনি আপনার বাসায় বসে পাসপোর্টটা নিতে চাচ্ছেন, আপনি পয়সা দিবেন, নিয়ে যাবেন। বর্তমানে 8000 ইলেকট্রনিক বা ই পাসপোর্ট ডেলিভারির জন্য তৈরি রয়েছে বলে জানিয়েছে পাসপোর্ট অফিস। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। একদিনে ৩৩৫৭ জন আক্রান্তের মধ্য দিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ছাড়ালো। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫,৬১৮ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৬ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২৬,১৯৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৯৫%। একদিনে ৪,১০২ জন সহ মোট সুস্থ হয়েছেন ১৪,২৫,২৮৫ জন। মুক্তিযুদ্ধে অকুণ্ঠ সমর্থন জানানোয় বাংলাদেশের প্রকৃত বন্ধু হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তার প্রথম মৃত্যুবার্ষিকীতে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, উপমহাদেশের একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন প্রণব।
এই অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে প্রণব মুখার্জি লিগ্যাসি ফাউন্ডেশন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণে সরকারি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মৎস্য সপ্তাহের অংশ হিসেবে বঙ্গভবনের সিংহপুকুরে মাছের পোনা অবমুক্ত করার সময় তিনি এ আহ্বান জানান। এ সময় রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম উপস্থিত ছিলেন। 15 আগস্টের হত্যাকাণ্ড আর 21 আগস্টের গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নগরপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় আগামী স্থানীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের নেতৃত্ব নিয়ে আসার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে গোলাম দস্তগীর গাজীর ছেলে বিসিবির পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা সহ রূপগঞ্জ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। যারা 15 আগস্ট হত্যাকাণ্ড চালিয়েছিল, কারণ এই মাসে 21 আগস্ট একইভাবে তাদের হত্যা করা হয়েছিল, কারণ এই দুটি হত্যাকাণ্ড ছিল একই সূত্রে গাঁথা। স্থানীয় সরকার নির্বাচন সামনে আছে, সেই স্থানীয় সরকার নির্বাচনে আমি মনে করি যে এইসব ত্যাগী নেতাদেরকে যারা বিভিন্ন আন্দোলনে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছেন তাদেরকে বঙ্গবন্ধু কন্যা নমিনেশন দেবেন এবং তাদের নমিনেশন দিয়ে তাদেরকে আগামী নমিনেশন দিয়ে যাতে তারা জনপ্রতিনিধি হতে পারেন সেই ব্যবস্থা করবেন। আমিও মনে করি বঙ্গবন্ধু কন্যা কোনোভাবে হাইব্রিড নেতাদের তারা সেই পদায়ন করবেন না বা নমিনেশন দেবেন না। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানী পান্থপথে বিআরবি হাসপাতালে শুরু হলো ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেবা সপ্তাহ 2021। দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ অনকোলজি ক্লাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার এম এ হায়। সেবা সপ্তাহে বক্তারা বলেন, বিশ্বে প্রতি 8 জনের মধ্যে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, তবে বর্তমানে এ রোগে আক্রান্ত হচ্ছেন পুরুষরাও। বিআরবি গ্রুপের পরিচালক মফিজুর রহমান, মেডিকেল অনকোলজির বিভাগের চিফ কনসালটেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অধ্যাপক ডাক্তার মোফাজ্জল হোসেন, ব্রিটিশ অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডাক্তার SK ফরিদ আহমেদ এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে পিসিজিবি শ্রমিক কর্মচারী লীগের কেন্দ্রীয় নির্বাহী ও বিভিন্ন শাখা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী পিসিজিবি ভবনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া। প্রধান আলোচক ছিলেন সিবিএর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া। এবারে বিডি নিউজিল্যান্ড সিরিজের খবর। ভালো ক্রিকেট খেলে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে চায় বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানান স্বাগতিক দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এ সময় কিউই অধিনায়ক টম ল্যাথাম বলেন, তরুণরা নিজেদের সেরাটা দিতে চায়। মিরপুরে কাল বিকেল 4টায় প্রথম টি-20তে মুখোমুখি হবে দুদল। এসএম আশরাফের রিপোর্ট। টি-20 বিশ্বকাপের আগে এটাই শেষ সিরিজ বাংলাদেশের। দল ঘোষণার আগে সেরা ক্রিকেটারদের বাছাইয়েরও মঞ্চ কোচ রাসেল ডোমিঙ্গোর। ইনডোরে অনুশীলন সেশনে বাংলাদেশের কোচিং স্টাফরা একদিকে ব্যস্ত নিউজিল্যান্ডের বিপক্ষে কৌশল সাজানোর, অন্যদিকে চলছে বিশ্বকাপের দল বাছাইয়ের কাজও। কিউরা এসেছে সেরা ক্রিকেটারদের দেশে রেখে। অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করা টাইগারদের গায়ে তাই ফেভারিটের তকমা, যদিও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চান না। টি-20 ফরম্যাটটা এমন যেখানে আপনি নিজেকে ফেভারিট ভাবতে পারেন, এট দ্য সেম টাইম আবার আপনি অনেক সময় এই জিনিসটা যদি আপনি ওভার কনফিডেন্টলি চিন্তা করেন তখন এটা আবার আপনার জন্য একটু নেগেটিভ হয়ে যায়। আমাদের আরো বেশি ফোকাস থাকতে হবে এবং দে আর এ ভেরি গুড সাইড। এবং আমার মনে হয় যে আমাদের বল ওয়ান থেকে ভালো ক্রিকেট খেলার যে মন মানসিকতা এবং পজিটিভ মাইন্ডসেট, যেটা আমাদের
অস্ট্রেলিয়া সিরিজেই ছিল, যে হাঙ্গারটা ছিল আমাদের মনে হয় ওই জিনিসগুলো খেয়াল রেখে আমাদের ম্যাচগুলো খেলা উচিত। ওপেনিংয়ে লড়াই চলছে লিটন, সৌম্য, মেহেদীদের মধ্যে। পেস বোলিংয়ে শরীফুল, তাসকিন, রুবেলরা নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টা করছেন। রিয়াদ বলছেন এই লড়াইটা দলের জন্য ইতিবাচক। There is a good competition going on in every department, batting, bowling. The fielding has, I think, improved a lot. এই জিনিসগুলো গুড সাইন একটা ভালো টিম হওয়ার ক্ষেত্রে। অন্যদিকে নিউজিল্যান্ডের যত চিন্তা কন্ডিশন আর উইকেট নিয়ে, যদিও টম লেথাম তরুণদের লড়াকু মনোভাবে নির্ভর থাকতে চান। Just trying to find the right balance heading into tomorrow, and we know we've got some new guys in the group, some experience and some inexperience, so a mixture of that is makes for an exciting tour coming up. এর আগে টি-20তে 10 বারের মোকাবেলায় একবারও কিউইদের হারাতে পারেনি টাইগাররা। এবার সেই পরাজয়ের বৃত্ত ভাঙতে চায় লাল সবুজের দল। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। এবারে পার্টেক্স খেলার খবর। এশিয়ান কাপ নারী ফুটবলের বাছাই পর্বে অংশ নেবে বাংলাদেশ দল। প্রতিযোগিতার প্রস্তুতির অংশ হিসেবে তার আগে নেপালের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা। এ উপলক্ষে বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় জানানো হয়, আগামী 6 সেপ্টেম্বর প্রীতি ম্যাচে অংশ নিতে নেপাল যাবে বাংলাদেশ নারী দল। নেপাল জাতীয় দলের সঙ্গে 9 ও 12 সেপ্টেম্বর দুটি ম্যাচ শেষে 14 সেপ্টেম্বর উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়ান কাপের বাছাই পর্বে 19 সেপ্টেম্বর জর্ডান ও 22 সেপ্টেম্বর ইরানের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। দলের সাফল্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন কোচ ও কর্মকর্তারা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। এবার পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা, ভেঙেছে ফেরির মাস্তুল, তদন্তের নির্দেশ সেতু মন্ত্রীর। একাত্তরের পরাজিত শক্তির বংশধররা এখনো তৎপর, আন্তর্জাতিক শক্তি মদত দিচ্ছে অভিযোগ প্রধানমন্ত্রীর। সাবেক মার্কিন রাষ্ট্রদূতের প্রোটোকল কর্মকর্তা জুলহাস ও তার বন্ধুকে হত্যার দায়ে 6 জঙ্গির ফাঁসি, 2 জন খালাস। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত নায়িকা পরিমণির জামিন মঞ্জুর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।